এলাকায় 4 বছর পোস্টম্যানের চাকরি করার পর আমি ট্রান্সফার হলাম নদিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে। বছরখানিক হলো আমার বিয়ে হয়েছে, তাই নতুন স্ত্রী বায়না ধরলো আমার সাথে যাবার জন্য। অচেনা অজানা জায়গা, কোথায় থাকবো ঠিক নেই, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইছিলাম না। কিন্তু কে শোনে কার কথা, শেষমেশ কোনো উপায় না দেখতে পেয়ে স্ত্রীকে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম। আমার এক বন্ধু রাজু, সে ওই এলাকায় পোস্টম্যানের চাকরি করে যেখানে আমার ট্রান্সফার হয়েছে। তার সাথে যোগাযোগ করে সেই এলাকায় একটা ঘরের খোঁজ করেছে যেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতে পারবো। এখন আমরা সেখানেই রওনা দিয়েছি। আমরা পৌঁছে গেলাম নদিয়ার সেই প্রত্যন্ত অঞ্চল বেলতলা গ্রামে। বিকালের একটু আগেই আমরা উপস্থিত হলাম নির্দিষ্ট সেই ভাড়া বাড়িতে। দেখলাম আমার বন্ধু রাজু আমাদের জন্য অপেক্ষা করছিল। আই বিশ্ব, আসুন বৌদি, ভালো আছেন তো? হ্যাঁ দাদা, আপনি ভালো আছেন তো? এই চলছে কোনো রকম। এই হলো আপনাদের ভাড়া বাড়ি, দোতলাটা আপনাদের। সত্যি ভাই, তুই আমাদের যা উপকার করলি, তুই না থাকলে আমি এত তাড়াতাড়ি বাড়ি খুঁজে পেতাম না। আরে ধুর, একটা বাড়ি খুঁজে দিয়েছি, এ আবার এমন কি কাজ? কোনো রকম অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কল করবি। এরপর আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। সকালের ব্রেকফাস্ট সেরে অফিস যাবার জন্য রেডি হয়ে বসে আছি রাজুর অপেক্ষায়। রাজুর বাড়ি আমার ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে। রাজু ভাড়া বাড়ির সামনের পথ দিয়ে অফিস যাতায়াত করে। বিশ্ব, কিরে রেডি হয়েছিস? তাড়াতাড়ি আয়। কিরে বিশ্ব, কেমন লাগছে আমাদের এলাকা? আর বাড়িটা তোদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই, সত্যি কথা বলতে বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া বাড়িটা থেকে অফিস মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এর মতো সুযোগ সুবিধা হয় নাকি? যা বলেছিস। আমাদের মধ্যে কথাবার্তা চলতে লাগলো। এর মধ্যেই আমার নজর পড়ল রাস্তার পাশে একটা বাড়ির উপর। বাড়িটা কালো, দেখে মনে হচ্ছে আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি। আমাদের ভাড়া নেওয়া বাড়ি আর এই পোড়া বাড়িটা ছাড়া এই এলাকায় আর কোনো বাড়ি নেই। আমি থমকে দাঁড়ালাম আর বললাম, হ্যাঁ রে রাজু, এই বাড়িটা কি আগুনে পুড়ে গেছে নাকি? হ্যাঁ, শুনেছি বেশ কয়েক বছর আগে বাড়িটি আগুনে পুড়ে গেছিল। তারপর থেকে বাড়িতে কেউ থাকে না, এইভাবে পড়ে আছে। ওই বাড়িতে কিন্তু কখনো যাবি না। কেন? ওই বাড়িতে গেলে কি হবে? কি হবে তা তো জানি না ভাই, সবাই বলে ওই বাড়িতে নাকি। কি হলো, থামলি কেন বল? ও কিছু না, চল চল, অফিসে দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আমরা অফিসে পৌঁছে গেলাম। এই দেখ ভাই, এটাই তোর নতুন অফিস। বাহ, খুব সুন্দর। আগের অফিসটার থেকে যথেষ্ট ভালো। চল ভিতরে চল। গিন্নি, আজ আমার খেতে ইচ্ছা করছে না। অফিস থেকে আসার পথে হালকা কিছু খাবার খেয়ে এসেছি। আমি শুতে গেলাম, তুমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যালো
বিশ্ব, হ্যাঁ বল। বলছি আমার দাদুর শরীরটা খুব খারাপ, আজ আমি অফিস যেতে পারবো না। তুই আমার ফাইলগুলো একটু চেক করে স্যারকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। এই বলে আমি ফোনটি রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:30 বাজে। ব্যাগটি কাঁধে নিয়ে অফিস যাবার জন্য রওনা দিলাম। আমার কাজ কমপ্লিট করে রাজুর ফাইলগুলো চেক করতে বসলাম। এইদিকে 8টা বাজে। অফিসের ম্যানেজার ছাড়া সবাই বাড়ি চলে গেছে। কোনো রকম ফাইলগুলো চেক করে ম্যানেজারকে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এইদিকে আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। যে করেই হোক বৃষ্টি আসার আগেই আমার বাড়ি ফিরতে হবে। রাস্তায় তেমন একটা আলো নেই, কোনো রকম পথ চলছি। হাঁটতে হাঁটতে পোড়াবাড়ির কাছে আসতেই একটি কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি থমকে দাঁড়ালাম। পরেক্ষণ শুনতে পেলাম কে যেন গান করছে। গানের শব্দটি পোড়াবাড়ির সেই দোতলা থেকে ভেসে আসছে। আমি ধীরে ধীরে বাড়িটির সামনের দিকে এগোতেই লক্ষ্য করলাম সামনে অবস্থিত কালো বিল্ডিংটায় মিটমিট করে আলো জ্বলছে, আর সেই বিল্ডিং থেকে গানের শব্দ ভেসে আসছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কে বাবা তুমি? এত রাতে এখানে কি করছো? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িও না বাবা, এই বাড়িটা ভালো নয়। বহু বছর আগে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই পুরো বাড়িতে আগুন লেগে যায়, সেই সঙ্গে বহু মানুষ মারা যায়, আর তাদের আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে। যদি কোনো মানুষ রাতের বেলায় এই বাড়িতে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অনিবার্য। এই বলে লোকটি উধাও হয়ে গেল।